এই মাসে একটাও ভালো হাত মারতে পারলাম না তো। এইভাবে চলতে থাকলে তো চুরির বিজনেস বন্ধ করে দিতে হবে রে। দুটো জায়গাতেই চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বেঁচেছি। ধরা পড়লে একটা মারও মাটিতে পড়তো না। এই মাসটা পুরো বেকার গেল। একটা জায়গা আছে, যাবি কি? কোথায়? শিমুলপুরের কবরের পাশের বাড়িটা। ওরে বাবা, ওই বাড়িটা? ওটা ভীষণ ভয়ানক বাড়ি। শুনেছি ওই বাড়িটা ভালো নয়। রাতে মাঝে মাঝে বিকট শব্দ শোনা যায়। পাশের কবরের আত্মারা নাকি ওই বাড়িতে আসে। এমনকি একটা বুড়ো যে ওই বাড়ি দেখাশোনা করে, সেও রাত হলে ওখান থেকে পালায়। এই জন্যই তো এত বছর ফাঁকা থাকার পরেও ওই বাড়িতে কেউ চুরি বা অন্য কোনো কাজে যায় না। আরে ওসব ভূতের গুজব ইচ্ছে করেই রটানো হয়েছে, যাতে কেউ ওই বাড়িতে না যায়। তবে আমরা ওই বাড়িতে যাব। অনেক পুরনো আর বড় লোকের বাড়ি শুনেছি। নিশ্চয়ই দামি জিনিস আছে, সেই জন্যই তো দেখাশোনার লোক রেখেছে। চুরি করব আমরা, আর ফাঁসবে ওই বুড়ো। সে তো বুঝলাম, কিন্তু ওই বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সব ঠিক হবে। কালকে শনিবার, কালকেই মাঝরাতে ওই বাড়িতে যাব। সেই মতো দুজনে পরের দিন গভীর রাতে সেই পুরনো বাড়ির কাছে উপস্থিত হয়। এই বাড়িতে সত্যিই মনে হয় কেউ আসে না। দূর থেকেই বাড়িটা কেমন যেন ভয়ানক মনে হচ্ছে। তুই অত ভয় পাস না তো, কিছুই হবে না। দুজনে অন্ধকার রাতে বাড়িটার দিকে এগিয়ে যায়। বাড়িটার গেটে তালা বন্ধ দেখে বলে, এখান দিয়ে ভেতরে যাওয়া যাবে না। পিছনের দিকে পাঁচিল আছে, সেখান থেকে ভিতরে গিয়ে পাইপ বেয়ে ছাদে উঠে ভিতরে যেতে হবে। আমি আজকে একবার সকালে এদিকে ঘুরে দেখে গেছি। সেই মতো দুজনে বাড়ির পিছনের দিকে উপস্থিত হয়। বাড়িটার কিছু দূরেই দেখা যাচ্ছে কবর। তারা দুজনে বাড়িটার কাছে উপস্থিত হতেই তাদের অগোচরে একটা কালো ছায়া কবরস্থান থেকে বেরিয়ে বাড়ির ভিতরে মিলিয়ে গেল। এ কি? ভিতর থেকে কেমন একটা হাসির শব্দ শোনা গেল না? হাসির আওয়াজ কই না তো। কি সব ভুলভাল শুনছিস? তোর যদি যেতে ইচ্ছা না করে তো বাড়িতে চলে যা, তবে পরে কিন্তু ভাগ চাইতে আসিস না। লোভ বড়ই খারাপ জিনিস। সেই লোভের কাছেই হার মেনে পাঁচিল বেয়ে কার্নিশ দিয়ে কোনো মতে দুজনে ছাদে উঠল। চাঁদের আলোতে চারিদিক ঝকঝক করছে। বড় ছাদের চারপাশ পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দেখ, ছাদের কোণে কে যেন বসে আছে। নবীন সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়ে দুটো হাঁটুর মাঝখানে মাথা রেখে কাঁদছে। এই, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কোনো উত্তর আসে না। সেই একইভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। এ ভালোভাবে কথা শুনবে না, এখুনি দুটো চড় দিলে এখান থেকে পালাবে। এত রাতে এই বন্ধ বাড়ির ছাদে এলো কি করেও, এটাই তো ভেবে পাচ্ছি না। বসির ততক্ষণে গিয়ে মেয়েটির কাঁধে হাত দিতেই মেয়েটির কান্না হঠাৎ থেমে যায় আর ধীরে ধীরে মুখ ঘোরাতে শুরু করে। কালো চুলে ঢাকা মুখটা পরিষ্কার দেখতে না পেয়ে হাত বাড়িয়ে কিছুটা ভয়ে সরাল। চিৎকার করে চোরটি পেছনে সরে যায়। একটা বিভৎস নারী মূর্তি অট্ট হেসে ওঠে। অন্য চোরটি সেই দৃশ্য দেখি, এ তো কোনো মানুষ নয়।
ভয়ে হার্টফেল করে মাটিতে লুটিয়ে পড়ে। ছেড়ে দাও আমাকে। মরণ চিৎকার করে সেও চিরনিদ্রাতে ঢলে পড়ে। কবরের নিচ থেকে কটি কালো ছায়া বেরিয়ে এসে দুটি লাশকে হাওয়াতে ভাসিয়ে নিয়ে কবরস্থানে মিলিয়ে যায়। আবার সব শান্ত। কিছু সময় আগে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বোঝার কোনো উপায় নেই। এই বিজন, তোমার তো স্কুলে ছুটি পড়েছে, কদিন ছাত্রদের শাসন করা থেকে মুক্তি। নতুন বছরও শুরু হলো, চলো না কোথাও কদিনের জন্য ঘুরে আসি। বিজন খাটে বসে তার সবচেয়ে পছন্দের লেখক শুভঙ্কর ভট্টাচার্যের লেখা আতঙ্কের রাত উপন্যাস পড়তে পড়তে বই থেকে চোখ না তুলেই বলল, কি পাহাড়ে যাবে না সমুদ্রে? পাহাড় আর সমুদ্র তো অনেকবার ঘুরেছি, চলো না নিরিবিলি কোথাও যাই। নিরিবিলি কোন জায়গাতে যেতে চাও বলো? চলো না তোমাদের দেশের বাড়ি শিমুলপুরে ঘুরে আসি। বিয়ের পর তো কোনোদিন যাইনি ওখানে, শুনেছি তোমাদের ওখানে আদি বাড়ি আছে। আর ঘুরতে যাওয়ার জায়গা পেলে না? ওই ধীরে ধীরে শিমুলপুর। তুমি শহরে বড় হয়েছো, ওখানে তোমার একদম ভালো লাগবে না। শহরে বড় হয়েছি তো কি হয়েছে, আমি ছোটবেলাতে প্রতি বছর দিদার কাছে ঘুরতে যেতাম। দিদার বাড়িও ছিল গ্রামে, কি দারুণ পরিবেশ। সে তো বুঝলাম, কিন্তু তোমার আদি বাড়িতে যেতে ইচ্ছে করে না? তুমি তো ওখানেই বড় হয়েছো। তাই আর কোনো কিন্তু নাই, এবার শীতের ছুটিতে ওখানেই যাব। সেটা ঠিক, আমি ওখানেই বড় হয়েছি, তবে এখন আর ওখানে যেতে ইচ্ছা করে না। কেন ইচ্ছা করে না কেন? বিজন যেন কোনো অতীতের গহীন অতলে কিছু সময়ের জন্য হারিয়ে আবার ফিরে আসে। পিয়ালির কথা যেন ফেলতে পারে না বিজন, তাই কিছুটা অনিচ্ছা নিয়েই বলে, ঠিক আছে, তাহলে তুমি যখন যেতেই চাইছো এবার সেখানেই তোমাকে নিয়ে যাব। ওখানে বাড়ি দেখাশোনার জন্য নরেশদা আছে, কালকেই খবর দিয়ে দিচ্ছি। তাহলে সামনে রবিবার দিন ওখানে রওনা দেব। কটা দিন দারুণ মজা হবে মনে হচ্ছে। শীতের সময় গ্রামের পরিবেশ একদম দেখার মতো হয়। ছোটবেলার কথাগুলি স্মৃতিতে ভেসে উঠছে। আমি কালকে থেকেই গোছগাছ শুরু করে দিই। বিজন ও পিয়ালির খুশিতে আনন্দিত হয়। দেখতে দেখতে রবিবার চলে আসে। বিজন আর পিয়ালি সকাল সকাল তাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করে দেয়। ট্রেন শহরের সীমা পেরিয়ে যতই গ্রামের দিকে যেতে থাকে চারিপাশের দৃশ্যও বদলে যেতে থাকে। পাকা রাস্তার বদলে ছোট ছোট কাঁচা রাস্তা, সর্ষের ক্ষেত, ছোট বড় পুকুর। পিয়ালি ট্রেনের জানলা দিয়ে এক দৃষ্টিতে সেগুলি দেখতে থাকে। বিজন আর পিয়ালি যখন শিমুলপুরে পৌঁছায় তখন বিকেল গড়িয়ে সন্ধে। শীতের সময় বলে সন্ধ্যাটা যেন আর একটু তাড়াতাড়ি হয়ে যায়। এসো পিয়ালি, স্টেশনের বাইরে রিক্সা পেয়ে যাব। এখান থেকে রিক্সাতে যেতে মিনিট 20 সময় লাগবে। পিয়ালি চারিপাশ দেখতে দেখতে স্টেশনের বাইরে বেরিয়ে আসে। স্টেশনের বাইরে বেরোতেই দুজনে দেখে একটি রিক্সা এক কোণে দাঁড়িয়ে আছে। দাদা, শিমুলপুর যাবেন? হ্যাঁ দাদা বাবু, অবশ্যই যাব। এই ট্রেনের জন্যই তো অপেক্ষা করছিলাম। কোথায় যাবেন? শিমুলপুরে আমার বাড়িতে, অর্থাৎ নাথভিলাতে যাব। রিক্সা চালকটি নাথভিলার কথা শুনতেই মুখের চটপটে হাসিখুশি ভাবটা নিমেষে মিলিয়ে যায়।
ওই কবরের পাশের বাড়িটা আপনার? হ্যাঁ, ওই বাড়িটা আমার আদি বাড়ি। অনেক বছর পর এলাম। ধীরে ধীরে চারপাশে অন্ধকার নেমে এলো। বিজন, তোমাদের বাড়িটা গ্রামের শেষের দিকে মনে হচ্ছে, কারণ আমরা তো লোকালয় পেরিয়ে এলাম, আর এদিকের পথ দেখে মনে হচ্ছে লোকের আনাগোনা খুব কম। বিজন অন্যমনস্ক হয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আরও কিছুটা চলার পর দাদাবাবু, ওই যে আপনাদের বাড়ি। আমি আর এগুবো না, আপনারা এখানেই নেমে যান। সে কি, আপনি বাড়ি অবধি যাবেন না কেন? না মানে, কবরের ওদিকে রাতে যাব না, পাশেই কবর তো। কেন, কবর থেকে কি রাতে ভূত উঠে আসবে? রাতে তেনাদের নাম করবেন না। ঠিক আছে, তোমাকে আর যেতে হবে না। এই নাও তোমার টাকা। রিক্সা চালকটির টাকা মিটিয়ে বিজন আর পিয়ালি বাড়ির দিকে এগিয়ে যায়। তো পিয়ালি, বাড়ি তো ঘুরে দেখলে,